আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। স্ত্রী সহ বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিলেন ওবায়দুল কাদের, পালালেন যেভাবে। এদিকে সুষ্ঠু নির্বাচন যত দেরি হবে দেশে ততই সংকট বাড়বে, বলছেন আমির খসরু। জানাবো বিএনপি জামায়াতের সঙ্গে দূরত্ব স্পষ্ট হচ্ছে এনসিপির। এবং সর্বশেষ জানাবো মির্জা ফখরুলের নামে ফেসবুক হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার 2। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্ত্রী সহ বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিলেন ওবায়দুল কাদের, পালালেন যেভাবে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের। গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ ছাড়েন আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র জনতার অভ্যুত্থানে ওই দিন তার বাঁচার কথা ছিল না বলে জানিয়েছেন। তার ভাষ্যমতে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন 5 ঘন্টা এক বাথরুম স্ত্রী সহ লুকিয়েছিলেন তিনি। সেদিন বেঁচে থাকাটা পরম সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দা ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই তিনি ওই দিনের ঘটনা বর্ণনা করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় অমল সরকারকে সাক্ষাৎকার দিচ্ছেন ওবায়দুল কাদের। তবে সেই সাক্ষাৎকারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ওই ভিডিওতে দেখা যায় ওবায়দুল কাদের বলেন, আমি খুবই ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না। মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। তিনি বলেন, আমি যে বাসাটায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমর বেশি এগুলো লুটপাট করেছে। ওবায়দুল কাদের বলেন, আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি বারবার বলছিলেন যে আমি অসুস্থ, যাতে করে তাদের প্রবেশ ঠেকানো যায়, কিন্তু তারা জোরপূর্বক ভেতরে ঢোকার হুমকি দিতে থাকে। বাথরুমে কি আছে তা লুট করতে চায়। এই অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে কি করব। আমি বললাম দরজা খুলে দাও। এরপর 7-8 জন যুবক ভেতরে ঢোকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে, নেতৃত্ব চলে গেলেন, আপনি যাননি কেন? আমি তখন কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু এর মাঝে তারা আচরণ পাল্টে ফেলে। কেউ একজন বলে, আপনার ছবি তুলবো। তারপর শুরু হয় ছবি তোলা। কেউ কেউ সেলফিও নেয়। ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত। তিনি জানান, ঠিক কী কারণে প্রথমে তাদের মধ্যে এত আক্রমণাত্মক মনোভাব ছিল আর কেন হঠাৎ করে সেই আচরণ শীতল হয়ে গেল তা তিনি বুঝে উঠতে পারেননি। আচমকাই তারা ঠান্ডা মাথায় কথা বলা শুরু করেন। তাদের মধ্যে একটা গ্রুপ তখন চাইছিল তাকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে। আবার কেউ কেউ চেয়েছিল জনতার হাতে তুলে দিতে। এই পরিস্থিতি তার মনে গভীর চাপ ও মানসিক ভাঙন সৃষ্টি করে। এরপর তারা তাকে একটি শার্ট, লাল পতাকা সংবলিত ব্যাজ এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখে বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটি খালি ট্যাক্সি বা ইজি বাইক এসে হাজির হয়। সেই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ছিল না। তিনি মনে করেন এটি হয়তো তার ভাগ্যের বিষয় ছিল। এক প্রশ্নের জবাবে সাবেক এই সেতুমন্ত্রী বলেন, তাদের মধ্যে 2 জন তাকে ও তার স্ত্রীকে সেই গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশে চেকপোস্ট ও লোকজন উদ্দেশ্য করে বলে, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, বিরক্ত করবেন না। এইভাবে তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায়। তিনি বলেন, ভাবতেও পারিনি যে তারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল, তারাই আমাদের এভাবে রক্ষা করবে। সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত। এটা ছিল পরম সৌভাগ্যের ব্যাপার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন যত দেরি হবে দেশে ততই সংকট বাড়বে, বলছেন আমির খসরু। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। এই প্রক্রিয়ায় যত দেরি হবে ততই আমাদের সংকট আরো গভীর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, অগণতান্ত্রিক যেই ক্ষমতায় থাকুক না কেন, একটা পর্যায়ে গিয়ে তারা টিকে থাকার জন্য এবং ক্ষমতা অব্যাহত রাখার জন্য মিডিয়াকে চাপের মধ্যে রাখতে চায়। এটা আমাদের স্বীকার করতে হবে। সুতরাং আমাদের ঐক্য হতে হবে গণতন্ত্রের পক্ষে। আমাদের ঐক্য হতে হবে গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যার মধ্যে মিডিয়ার স্বাধীনতা অন্তর্হিত। এর কোনো বিকল্প নেই। কোনো রকম বক্তব্য কিংবা তথাকথিত সংস্কার এদেশে গণতান্ত্রিক শাসন নিশ্চিত করতে পারবে না। আমির খসরু বলেন, সরকারকে হতে হবে মানুষের কাছে দায়বদ্ধ, জবাবদিহিমূলক। বারবার জনগণের দিকে তাকাতে হবে, জনগণের কাছে যেতে হবে। আর এই জবাবদিহিতার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও মিডিয়া সরাসরি জবাবদিহিতা আদায় করে না, তবুও নির্বাচিত সংসদের মতো মিডিয়াও একটি গুরুত্বপূর্ণ জবাবদিহিমূলক প্ল্যাটফর্ম হিসেবে
হিসেবে কাজ করে। তারাও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে। তিনি আরো বলেন, আগামী দিনে আমরা গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য ঐক্যবদ্ধ থাকব। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। এই প্রক্রিয়ায় যত দেরি হবে ততই আমাদের সংকট আরো গভীর হবে। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের সমৃদ্ধির জন্য গণতান্ত্রিক অর্ডার যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে। মিডিয়ার সহযোগিতা ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। এটাই আমাদের জন্য সর্বাধিক লাভজনক হবে। তিনি আরো বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র স্বাধীনতার জন্য। এই সময় আগামীতে মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি জামায়াতের সঙ্গে দূরত্ব স্পষ্ট হচ্ছে এনসিপির। জুলাই অভ্যুত্থানে রাজপথে নেমে সরকার পতনের মাধ্যমে ঐক্যের বার্তা দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলো। ঐক্যমতের পথে হাঁটছিল তারা। সম্প্রতি রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি মন্তব্যে সেই ঐক্যে এখন বিভেদ বেশ স্পষ্ট। বিশেষ করে বিএনপি ও জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির দূরত্ব গত কয়েকদিনে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এনসিপি নেতারা বলছেন, বিগত সময়ে রাজনৈতিক স্বাধীনতা না থাকায় সেভাবে সমালোচনা করার সুযোগ ছিল না। অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই সুযোগ তৈরি হয়েছে। তো আপাত দৃষ্টিতে দূরত্ব মনে হলেও সেটি দূরত্ব নয়, যদিও কেউ কেউ এটাকেই দূরত্ব বলছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের দায়িত্ব নেওয়া না নেওয়া নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এতে দুই দলের নেতারাই পাল্টাপাল্টি মন্তব্য করতে থাকেন। ইশরাকের অনুসারীরা ঢাকাবাসীকে নিয়ে টানা কয়েকদিন সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। এরপর এনসিপি নেতাকর্মীরা অনেকটা পাল্টা কর্মসূচি হিসেবে বর্তমান নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট উল্লেখ করে কমিশন বাতিল ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে দলটি। এতে দূরত্ব আরো স্পষ্ট হয়। আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করি, যে চেতনা ৭১কেও ধারণ করে। স্পেসিফিক কোনো দলের নামে আমরা কখনো নেগেটিভ বক্তব্য দেইনি। ৭১-এর বিষয়ে রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার করতে হবে। এনসিপি যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর বিএনপি লিখিত বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়া দরকার বলে আমরা মনে করি। দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে যেন দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হওয়ার সমীচীন। অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বোঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতি ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি প্রদান করা প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এরই মধ্যে বিতর্কিত হয়েছেন। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি দিতে হবে। বলাই বাহুল্য, নির্বাচনের পরে তারা যদি ক্ষমতায় আসে তাহলে কি ধরনের জুলুম তারা চালাতে পারে এটার একটা নিদর্শন তারা আমাদের দেখিয়ে দিচ্ছে। সেই জায়গা থেকে যদি বলেন বিএনপির সঙ্গে আমাদের দূরত্ব, তাহলে দূরত্ব। এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের জবাবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নাম জড়িয়ে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে বলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে জানান দলটির নেতা নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গেছেন এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছেন। জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ 15 বছর আন্দোলন করেনি। বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছে। স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে ক্ষমতার পরিবর্তন কিংবা দেশের সুশাসন কিংবা গণতন্ত্র ফিরিয়ে আসার সম্পর্ক নেই। এসে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে এবং বিরাজমান যে সংকট, এটা নিরসনের জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্বের বিষয়ে তিনি বলেন, দলগুলোর সঙ্গে বিএনপির যে দূরত্ব, আমি এটাকে দূরত্ব মনে করি না। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপি ব্যক্তিগত লাভ ক্ষতি চিন্তা করে কথা বলে না। নীরব দর্শক জামায়াত। প্রকাশ্যে দুই পক্ষের নেতারাই রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিতে থাকেন। দুদিন আগে ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম লেখেন, জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয়, বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তবে বর্তমান পরিস্থিতিতে জামায়াত কিছুটা কৌশলী ভূমিকা পালন করছে। সরাসরি রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।